আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, এবং পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি বিগত দিনে কিছু ক্লাস কন্টিনিউ করেছি। গতকালকে যে ক্লাসটা আমি দিয়েছিলাম ওই ক্লাসটা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমরা জানো হিসাব বিজ্ঞান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা যারা আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো সারা দেশের ভিতর, ইভেন যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট আছো, তাদের উপকারের জন্য, তাদের ভালোর জন্য আমি যে ক্লাস কার্যক্রম পরিচালনা করেছি, আশা করি সবাই আমার সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমার গত ক্লাসে তোমরা দেখেছো হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছি বিস্তরভাবে, যেখান থেকে তোমরা সুন্দরভাবেই উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখলে উপকৃত হবা ইনশাল্লাহ। আজকে আমি সেই ধারাবাহিকতায় আলোচনা করব হিসাব সমীকরণের প্রভাব নিয়ে। প্রত্যেকটা ঘটনায় হিসাব সমীকরণে কীভাবে প্রভাব বিস্তার করে গতকালকে আমি একটা বলে দিয়েছিলাম বা একটা দেখিয়ে দিয়েছিলাম মূলধন নিয়ে। আজকে আমি আলোচনা করব ক্রয় নিয়ে। ক্রয়, সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রয় কতভাবে করা যায়? নগদে ক্রয় করতে পারি, চেকের মাধ্যমে ক্রয় করতে পারি, এবং বিভিন্ন ধরনের বিনিময় বিলের মাধ্যমে ক্রয় করতে পারি। এখন আমরা আলোচনা করব নগদে ক্রয়, ধারে ক্রয় এবং বিলের মাধ্যমে ক্রয়, চেকে ক্রয়। বোর্ডে চলে যাই। আমরা লিখলাম জনাব রবিজ এর নিকট হতে ক্রয় ৫,০০০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে লেনদেনটা বোর্ডে লিখলাম, লেনদেনটি হলো জনাব রবিজের নিকট থেকে ৫,০০০ টাকার পণ্য ক্রয়। এখন আমরা এইখানে নগদও লেখা নাই, বাকিও লেখা নাই, কিন্তু আমরা একটু যদি বাস্তব জীবনে লক্ষ্য করি, বাস্তব জীবনে আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ক্রয় বিক্রয় করে থাকি। এখন আমরা যদি নগদ টাকা দিয়ে কোথা থেকে ক্রয় বা বিক্রয় করি বা নগদ টাকা দিয়ে কোথাও কোনো পণ্য কিনি, সেখানে কি আমাদের নাম লিপিবদ্ধ হয়? অবশ্যই না। আমি যদি কোনো দোকান থেকে বাকিতে কিছু ক্রয় করি, তাহলে আমার নাম ওইখানে লিপিবদ্ধ হবে এবং আমার কাছে কত টাকা পাবে সেই কথাটা লিপিবদ্ধ থাকবে। তার মানে আমি এই যে লেনদেনটা করেছি, এইখানে লেনদেনটা হচ্ছে বাকিতে, ঠিক আছে? নাম উল্লেখ করা থাকলে বাকিতে সেটা না, নামের পাশাপাশি যদি নগদ লেখা থাকে, তাহলে নগদ বা ব্যাংকের মাধ্যমে চেক লেখা থাকে, সেক্ষেত্রে চেকের মাধ্যমে হোক নগদের মাধ্যমে হতে পারে। শুধুমাত্র নাম যদি লেখা থাকে এবং নগদ এবং ব্যাংকের উপস্থিতি যদি না থাকে, তাহলে অবশ্যই সেটা বাকিতে করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ক্রয় করলে টাকা চলে যায়। টাকা চলে যায় মানে হচ্ছে ওই টাকাটা খরচ হয়ে গেছে। ক্রয় এক ধরনের খরচ, ক্রয় হচ্ছে খরচ। এখন এখানে দুই ধরনের মতবাদ আছে। কোন ক্রয় খরচ? আমরা যে জিনিসগুলা ব্যবহারের জন্য কিনবো সেটা ক্রয়টা খরচ না। যে জিনিসটা যে পণ্যগুলো আমরা বিক্রয়ের জন্য কিনবো সেই ক্রয়গুলাই শুধুমাত্র খরচ। এখন আমাদের এইখানে কোনো স্থায়ী সম্পত্তির নাম লেখা নাই, বলছে যে জনাব রবিজের নিকট থেকে পণ্য ক্রয় বা যে কোনো জিনিস ক্রয় করতে পারে, কোনো স্থায়ী সম্পদ এখানে উল্লেখ নাই। সুতরাং এই পণ্যগুলো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছি, সুতরাং এটি একটি খরচ ক্রয়। খরচ ক্রয় মানে ক্রয়, এখানে যদি খরচ হয়, খরচের মূল যে জায়গা, খরচ হচ্ছে মালিকানা সত্ত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। খরচ কি? মালিকানা সত্ত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা কালকে যখন আলোচনা করেছিলাম
মালিকানা সত্ত্বের উপাদানগুলো নিয়ে। মালিকানা সত্ত্বের উপাদান ছিল কি? সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এখানে আমরা আলোচনা করেছিলাম সিতে ক্যাপিটাল, আর এ রেভিনিউ, ইএক্স তে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। ক্যাপিটাল হচ্ছে মূলধন, আর রেভিনিউ মানে হচ্ছে আয়, এক্সপেন্স অর্থ ব্যয় বা খরচ, ড্রয়িং হচ্ছে উত্তোলন। তা আমরা যেহেতু এইখানে যদি খরচ ক্রয় হয় তাইলে এইটার উপাদান হচ্ছে এক্সপেন্স, তার মানে আমাদের মালিকানা সত্ত্বে প্রভাব বিস্তার করেছে। এখন এইখানে আমাদের আর একটা প্রভাব কি আছে? আমার কাছে আগে রমিজ সাহেব টাকা পাইতো না, এখন টাকা পায়, তার মানে দায় বাড়ছে। আমি যেহেতু রমেশ সাহেবের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করেছি, সেক্ষেত্রে রমেশ সাহেব আমার কাছে বিগত সময় কোনো টাকা পাইতো না, শুধুমাত্র এই ক্রয় করার ফলে রমেশ সাহেব এখন আমার কাছে 5,000 টাকা পায়। সুতরাং রমেশ সাহেব একজন পাওনাদার। তাহলে আমরা এর কারণ লিখতে পারি কি? কারণ পাওনাদার এর বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই হ্রাস। খরচ যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা এই বিষয়টা অনেক সময় বুঝি না, বা বুঝলেও ওরকমভাবে সেন্সে থাকে না। চিন্তা করি যে খরচ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে মালিকানা সত্ত্ব বাড়ছে। আমরা আবারও একটু সমীকরণটা লক্ষ্য করি। সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, তার মানে মূলধনের সাথে আয় হইলে যোগ, ব্যয় হইলে বিয়োগ, উত্তোলন হইলে বিয়োগ। এখন যেহেতু ইএক্স এর আগে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং ব্যয় হলে মাইনাস হয়, মাইনাস অর্থাৎ হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখন আমরা আশা করি বাকিতে যেসব ক্রয় আছে সেই সব ক্রয়ের কারণটা আল্লাহর রহমতে লিখতে পারবো। এখন আমরা আলোচনা করব নগদে ক্রয়। নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে ক্রয়টা নিয়ে আলোচনা করতেছি, এই ক্রয়টাও কোনো স্থায়ী সম্পত্তি না, এটা একটা পণ্য ক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে যে ক্রয়টা করব সেই ক্রয়, কারণ এটাই তাহলে খরচ ক্রয়। এখন দেখা যাক আমরা ক্রয় করেছি কিসের মাধ্যমে? নগদের মাধ্যমে। তাহলে আমরা সন্দেহভাবে এইটা বলতে পারি যে আমাদের নগদ টাকা কমেছে। নগদ কি? সম্পত্তি। নগদ টাকা কমেছে কারণ সম্পদ নগদ এ হ্রাস ও ক্রয় যদি খরচ হয়, খরচের উপাদানের মূল উপাদানের নাম কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ক্রয় ব্যয় যা লেখা লেখতাই ই হ্রাস। খরচ যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা আগের লেনদেনে বলেছিলাম যে ক্রয়ের ক্ষেত্রে সবসময় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হবে। আগে ছিল দায় পাওনাদার এল বৃদ্ধি, দায় পাওনাদার এল বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই হ্রাস। এখন যদি নগদে করি তাহলে নগদ সম্পদ নগদ এই হ্রাস ও মালিকানা সত্ত্ব ই হ্রাস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি চেকের মাধ্যমে ক্রয় করি, চেকের মাধ্যমে যদি ক্রয় করি, পণ্য ক্রয় করে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, একই কাহিনী। আমার আগে যখন নগদে কিনেছিলাম তখন আমার নগদ টাকা কমেছিল, যেহেতু চেক দিয়েছি সেহেতু আমার ব্যাংকের টাকা কমেছে। যেহেতু আমি চেক দিয়েছি সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা কমেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? সম্পদ নগদের পরিবর্তে লিখব ব্যাংক এবং যথারীতি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আমরা
কোন কোন লেনদেনগুলো করলাম, নগদে ক্রয়, ধারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয় এবং বিভিন্ন প্রকার বিনিময় বিলের মাধ্যমে ক্রয় এখন লিখব। এখন যদি বলে যে প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা, তাহলে আমরা যে প্রথম লেনদেনটা লিখেছিলাম ওই একই কারণটা একই হবে। প্রদেয় বিল, প্রদেয় মানে হচ্ছে দিব কিন্তু দেই নাই, তার মানে দায়। প্রদেয় মানে কি? দিব কিন্তু দেই নাই, তার মানে এটাও এক ধরনের দায়। তাহলে আমরা কারণ লিখতে পারবো কি? কারণ দায় প্রদেয় বিল এল বৃদ্ধি ও ক্রয় কিসের উপাদান? ক্রয় মালিকানা সত্ত্বের উপাদান। মালিকানা সত্ত্ব আশা করি ক্রয় সংক্রান্ত যেগুলো লেনদেন হতে পারে একটা অঙ্কে সবগুলো লেনদেনে আমি সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের একটু হলেও উপকৃত হবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্রয় নিয়ে আলোচনা করেছি। এভাবে পর্যায়ক্রমে বিক্রয়, বেতন, যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন নিয়ে আলোচনা করব। তারপরে অধ্যায় ভিত্তিক যেসব অঙ্ক আছে অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো এবং ভিডিওগুলোর থেকে একটুখানি উপকৃত হইতেছো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার এই ভিডিওটি তোমাদের আইডি থেকে তোমাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।